মা, যদি বলি আমি রুহিকে ভালোবাসি তুমি কি খুব কষ্ট পাবে? রুহিকে ভালোবাসিস? ও তো হ্যাঁ মা, ও সিঙ্গেল মাদার। ওর দুটো বাচ্চা আছে, কিন্তু সব কিছু ছাপিয়ে আমি রুহিকে ভালোবাসি। এটা আমার আবেগ, মোহ বা করুণা নয়। আমার নিখাত ভালোবাসা। বিয়ে করলে আমি ওকেই করব। এটা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয় মা। অনেক চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। রুহিকে কিছুই বলিনি এখনো। আগে তোমার মতামত চাই। তুমি তো রুহিকে দেখেছো, ওর সাথে মিশেছো। মেয়ে হিসেবে তোমার কেমন লেগেছে? হ্যাঁ, মিষ্টি একটা মেয়ে, এত ভালো একটা মেয়ের সাথে কে যে এমন হলো? এমন অল্প বয়সে বাচ্চা দুটোকে সুন্দর মানুষ করছে, অথচ মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। দেখ অর্ক, অতীতে বিয়ে হয়েছিল বা এখন বাচ্চা আছে, এসব আমার কাছে একটা মেয়ের প্রধান পরিচিত না। আমার কাছে মানুষটা কেমন সেটাই আসল। তোদেরকে আমি সব সময় মনুষ্যত্ব শিক্ষাই দিয়েছি। তোর সিদ্ধান্তে আমি কোনো বাধা দিব না। আমি জানি তুই যে সিদ্ধান্ত নিবি তা ভেবেচিন্তেই নিবি। তারপরও বলছি, আরেকবার ভেবে দেখ। বিষয়টা তোর আর রুহি কারো জন্যই অত সোজা নয়। রুহি কিন্তু তোর কাছে আসেনি, তুই নিজ দায়িত্বে ওর কাছে যাচ্ছিস। রুহির অতীত কিংবা ওর বাচ্চাদের নিয়ে যদি তোর কখনো দীর্ঘশ্বাস পড়ে, তবে কিন্তু রুহির সাথে অবিচার করা হবে। আল্লাহ তোকে ক্ষমা করবে না। তুমি আগে বলো মা, তোমার কোনো সমস্যা নেই তো? তোর পছন্দ আমি না করব কেন? আমি কি তোর ইচ্ছার বাইরে যাই? রুহিকে আমারও অনেক পছন্দ। পরম স্নেহে আদরে ছেলের চুলে বিলি কেটে দিল অর্কর মা। অর্ক একটা অ্যান্ড ফার্ম চালায়। ওর ভার্সিটির ৩ বন্ধু আর ৩জন এমপ্লয়ি, মোট ৭জন মেধাবীদের নিয়ে নতুন এই প্রতিষ্ঠান দ্রুত গতিতে এগোচ্ছে। সবাই এতে জান দিয়ে পরিশ্রম করে। এটাকে অফিস কম পরিবার বেশি মনে করে সবাই। ৩ বন্ধুর মধ্যে সাদমান ও নাওশিন মানিকজোড়। সামনের বছর জানুয়ারিতে ওদের বিয়ে ঠিক হয়েছে। আর পাগলাটে মাহিরা চোখে চশমা পরে পুরো অফিসকে নানান রং দেখায়। মেজাজ খারাপ তো সবাই, কারণ ছাড়া ওর কাছে ঝাড়ি খায়। মেজাজ ভালো তো সবাই ব্যাপক আদর পায়। অর্ক চুপচাপ চাপা স্বভাবের সুদর্শন একটি ছেলে। সব কিছু টিপটাপ থাকা চাই। এমপ্লয়ীদের আপনি বলে সম্বোধন করে। কাজের বেলায় যেমন শক্ত, মনের দিক থেকে তেমন বাস্তববাদী। আবেগ দূরে রাখে। দুজন এমপ্লয়ীর সাথে 6 মাস হলো নতুন যোগ দিয়েছে রুই। অল্প কদিন সবার পছন্দের মানুষ হয়ে উঠেছে। রুই সদা হাস্যোজ্জ্বল মিষ্টি একটা মেয়ে। শখ করে একটু লিপস্টিক কিংবা দুল পরতে কেউ দেখেনি, কিন্তু ওর নির্মল সৌন্দর্য যেন সবার নজর কাড়ে। সাজগোজের বালাই নেই, তবে রুচিশীল পোশাক আশাক। তার যমজ 2টি মেয়ে আছে, তিশা ও নিশা। মাত্র 24 বছর বয়সে জীবনের 6 বছর 2টি মেয়ে। ওদের বাবা কোথায় কিংবা কি হয়েছিল রুহির জীবনে কেউ জানে না। রুহি এ ব্যাপারে প্রথমে এড়িয়ে গেছে বলে কেউ কখনো কিছু জিজ্ঞাসা করেনি। বাকিরা যখন রুহিকে অনেক পছন্দ করে, অর্ক সেখানে ভাবলেছিন থাকে রুহির ব্যাপারে। অথচ সবার মাঝে থেকেও রুহির জন্য অর্কর হৃদয়স্পন্দন ঠিকই টের পায় রুহি। অর্ক কখনো রুহির দিকে ঠিকমতো তাকায় না, আড়ালেও না। কিন্তু রুহি ঠিক বুঝতে পারে অর্কের অদৃশ্য চাহনি। অর্কের না বলা ভালোবাসা রুহির মনেও সাড়া জাগে, কিন্তু রুহি তা কোনোভাবেই প্রশ্রয় দেয় না। ভালোবাসা পাবার বা দেবার জন্য রুহি নয়, কোনো মোহে জড়িয়ে বাচ্চাদের ভবিষ্যৎ সে নষ্ট করতে চায় না। এদিকে অর্ক নিজেকে অনেক সামলে সামলে চলে। রুহির প্রতি ওর মুগ্ধতা দিন দিন বাড়তে থাকে। কোথা থেকে এই আবেগ আসে অর্ক নিজেই বুঝতে পারে না। একজন সিঙ্গেল মাদার যেমন নতুন করে জীবনসঙ্গী খুঁজে নিল, মানুষ বাঁকা চোখে দেখে, তেমনি সিঙ্গেল মাদারের প্রতি কারো ভালো লাগাটাও মানুষ বাঁকা চোখে দেখে। ভাবে ছেলেটা নিশ্চয়ই কোনো কুমতলব আছে। অর্ক তাই খুব সাবধানে চলে, যেন ওকে কিংবা রুহিকে নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে। নিজের আবেগকে সে কোনোভাবে প্রশ্রয় দেয় না। সফলতার পাশাপাশি অফিসের ব্যস্ততা বাড়ছে, দম ফেলার সময় নেই কেউ। মিটিংয়ে নতুন প্ল্যান নিয়ে কথা বলছে অর্ক, কিন্তু রুহি কিছুক্ষণ পর পর আকাশের দিকে তাকাচ্ছে। অর্ক না পারতে বিরক্ত হয়ে বলল, আপনার সমস্যা কি মিস রুহি? মানুষ তারা থাকলে বারবার ঘড়ি দেখে, আপনি বারবার আকাশ দেখছেন কেন? রুহি আমতা আমতা করে বলে, আকাশে মেঘ করছে, মনে হয় বৃষ্টি হবে। সমস্যা কোথায়? এখন কেবল দুপুর, আপনি তো আর এখন বাসায় যাচ্ছেন না, তাই না? রুহি ঠোঁট কামড়ে বসে থাকে, কি বলবে বুঝে পায় না। মাহিরা বলে, বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে তাই না রুহি? রুহির চোখ উজ্জ্বল হয়ে ওঠে। মাহিরা বলে, চলো আজ বৃষ্টি বিলাস করব। অর্ক সাথে সাথে বলে, মাহিরা তোর কি মাথা ঠিক আছে? দরকারি মিটিং ছেড়ে বৃষ্টি বিলাস করবি? সাদমান বলে, তোর বোরিং মিটিং পরেও করা যাবে। অনেকদিন একটু প্রাণ ভরে শ্বাস নেই না, শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। চল ভিজি তো।
বলে নাওশিনের হাত ধরে টান দেয়। অর্ক পাত্তা না দিয়ে সবাই ছাদের উদ্দেশ্যে রওনা দেয়। অর্ক বোকার মতো একা দাঁড়িয়ে থাকে। টিপ টিপ বৃষ্টি হলে ঝুম হয়ে নামে, সবাই খুশিতে চিৎকার করে। সাদমান নৌশিনের রোমান্টিক চোখাচোখি কারো নজর এড়ায় না। সবাই খুশিতে আত্মহারা হয়ে যেন কিশোর বয়স ফিরে গেছে। অর্ক একটু দূরে দাঁড়িয়ে চুপচাপ ভিজছে। মোবাইলে জোরে হৃদয়মারা গান ছেড়ে দেয় সে। সবাই বিভিন্ন তালে নাচে। হঠাৎ রুহির দিকে নজর যায় অর্কর। সবার সাথে হালকা হাত দুলিয়ে নাচছে সে। আজ রুহির হাসি যেন অন্যরকম। মনে হচ্ছে যেন বাঁধনহারা একটি প্রাঞ্চল মেয়ে নিজের মতো করে হাসছে নাচছে। এই জন্য অন্য এক রুহিকে দেখছে, যাকে কখনো কেউ দেখেনি। এতদিন যা দেখেছে সব যেন তার আবরণ। এভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা যায় না। অর্ক চোখ বন্ধ করে নেয়। হঠাৎ ওর কানে কেউ যেন ফিসফিস করে বলে, ভালোবাসি ভালোবাসি। অর্ক চোখ খুলে। বৃষ্টি মুহূর্তে মন, হৃদয়, চিন্তা চেতনা যেন সব এক হয়ে গেছে। আজ নিজের থেকে পালানোর কোনো পথ নেই। সব দ্বিধা পেরিয়ে আজ সে স্বীকার করে নেয় রুহিকে সে ভালোবাসে। সন্ধ্যায় দোতলার বারান্দায় বসে রুহির মা মেয়ে ফেরার অপেক্ষা করছে। বিষণ্ণ মনে ভাবতে থেকে মেয়েটি দেখতে দেখতে কেমন বদলে গেল। আগে সারাদিন বাড়িটা মাথায় তুলে রাখতো, সবসময় শুধু সাজগোজ আর শপিং নিয়ে ব্যস্ত থাকতো। তিনি রাগ করে বলতেন, রুহি তোর দ্বারা কিচ্ছু হবে না। অথচ আজ সেই রুহি পুরুষবিহীন এই সংসারটা সামলাচ্ছে। কি থেকে কি হয়ে গেল। একটা ঝড়ে সবার জীবনটাই বদলে গেল। এত বড় ঘটনার পরে রুহি পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরি করছে, কিন্তু সাথে মেয়েটা দিন দিন কেমন চুপচাপ হয়ে গেছে। জীবনটাকে বন্দি করে ও যেভাবে চলছে তা রুহির মায়ের মোটেও পছন্দ নয়। কিন্তু রুহিকে কিছু বলতে যেন ভয় লেগে। ওই দিনের ছোট্ট চঞ্চল মেয়েটা হঠাৎ করে যেমন কেন বড় হয়ে গেছে। মেয়েটাকে নিয়ে তার বড় চিন্তা হয়, কিন্তু কার সাথে এ ব্যাপারে আলাপ করবেন তা বুঝে পান না। শুধু দীর্ঘশ্বাস ফেলেন। ক্যাবিনে বসে অর্ক আর রুহি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে। রুহি মূলত অর্কের অ্যাসিস্ট। অর্ক কনসেপ্ট হালকা পরিবর্তন করতে চাচ্ছে রুহি, কিন্তু অর্ক তা চাচ্ছে না। এ নিয়ে তাদের মতবিরোধ চলছে। অর্ক কনফিউজ হয়ে না পারতে সবার সামনে কনসেপ্টটা তুলে ধরতে ডিসিশন দিতে বলে সবাই। সাদমান বলে, আমার কাছে তো রুহিরটাই ঠিক মনে হচ্ছে। মাহিরা বলে, আমার কাছেও রুহিরটা ঠিক মনে হচ্ছে। আর কেউ কিছু বলতে যাবে অমনি অর্ক দুষ্টু হাসি দিয়ে বলে, কোনো ডিসিশন দেওয়ার আগে সবাই মাথায় রেখো, আমি কিন্তু এবার ঈদ বোনাস আটকে দেবো। সাদমান বলে, এটা কেমন কথা? তুই তো দুর্নীতি করছিস। অর্ক বলে, আমার অফিস, আমি যা ইচ্ছা করতে পারি। মাইরে বলে, আমি তোকে জবাই করে ফেলবো। এমপ্লয়ি মৌ ঝটপট বলে, স্যার আপনার কনসেপ্টই ঠিক, আমি বোনাস হারাতে চাই না। বলে হাসতে থাকে। রাফি বলে, আমিও আপনার দলে স্যার। রুহি বলে, ঠিক আছে, অর্ক স্যারের কনসেপ্টে ঠিকঠাক। তবে আজ সকালে দেখেছি আম্মু মাংস ভিজিয়েছে। কাল নাকি অফিসে কাচ্চি রান্না করে পাঠাবে। আম্মুকে না করে দেবো, খামাখা কষ্ট। অমনি রফি লাফ দিয়ে বলে ওঠে, না না, বোনাস ভাত বোনাস ভাত, আন্টির হাতের কাচ্চি বিরিয়ানি মিস করা যাবে না। মৌ বলে, স্যার বোনাস না হয় এবার নাই নিলাম, কাচ্চি মাছ চাই। সাদমান বিজ্ঞের মতো বলে, দেখছিস তোর টাকা কাচ্চির কাছে হেরে গেল। পৃথিবীর টাকা দিয়ে সব কেনা যায় না বন্ধু। সবাই একসাথে হাসতে থাকে। অর্ঘ্য হেসে বলে, ঠিক আছে, মিস রুহির কনসেপ্ট গ্রান্টেড। কাচ্চি আমিও হাতছাড়া করতে চাই না। রুহির মা প্রায় এটা সেটা রান্না করে অফিসে দিয়ে পাঠায়, আর সবাই তাতে হামলে পড়ে। এই জন্য রুহি এক্সট্রা খাতির পায় সবার কাছে। পরদিন সকালে অফিসে এসে অর্ঘ্য দেখে ডেস্কে একটা সিভি রাখা। সেটা বেশ কোয়ালিফাই। সাথে যে ফটো আছে তাতে গাড়ির হ্যান্ডেল ধরে হিরো মার্কা পোজ দিয়ে বসে আছে। যেন কোনো রিটেট নয়, পাত্র দেখাচ্ছে। কিন্তু নতুন কাউকে তো নিয়োগ করার কথা না। তবে এটা এখানে কেন? অর্ঘা হিসাব মেলে না। সাদমান ঢুকে বলে, দেখেছিস কেমন লাগলো ছেলেটাকে? ভালো, কিন্তু আমাদের তো এখানে নতুন কাউকে দরকার নেই, তাই না? আরে এটা অফিসের জন্য না, রুহির জন্য। রুহির জন্য মানে? মেয়েটা কতদিন এভাবে একা জীবন কাটাবে? কত আর বয়স? অফিসের বড় ভাই হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে না? ছেলে ভালো, রুহি রাজি থাকলে আমি আন্টির সাথে আলাপ করব। শুধু রুহির ডিসিশন দিলে আর কোনো সমস্যা নেই। অর্ক এমন আকস্মিক পরিস্থিতিতে কী করবে ভেবে পায় না। বিড়বিড় করে বলে, রুহি ডিসিশন দিলে মানে? কথা শেষ করার আগে মাহিরা আর নাওশিন রুমে ঢুকে। মাহিরা একটা ফাইল টেবিলে রেখে বলে, ফাইল হয়ে গেছে, পারফেক্ট হয়েছে। রুহি খুব সুন্দরই ডিসিশন দিয়েছে। মেয়েটা একটা জিনিয়াস। অর্ক খুব ঠান্ডা মাথার মানুষ। কোনো দিন ওকে কেউ জোরে কথা বলতে দেখেনি। আজ কী হলো? অর্ক ঝাঁঝিয়ে উঠল। রুহি ডিসিশন হলেই কি ফাইনাল হবে নাকি? ওর কি এমন ধারণা আছে ও কি আমাদের চেয়ে বেশি এক্সপিরিয়েন্স? ওর ডিসিশন তো একটু ভুল হতে পারে। এটুকু একটা বাচ্চা মেয়ে, যার 6 বছরের দুটো বাচ্চা আছে, কোনো একটা ভুল ডিসিশনের জন্য তো ওর এই অবস্থা। আর তোরা ওর ডিসিশনকে এত প্রাধান্য?
বলতে অর্ক থেমে যায়। পিছনে রুহি দাঁড়ানো। রুহি এক মুহূর্ত রুম থেকে বেরিয়ে যায়। বাইরে বলে, অর্ক, এটা তুই কি করলি? তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? কোথাকার কথা কোথায় নিয়ে গেলি? নসরিন বলল, আমি বরং রুহির কাছে যাই। সাদমান বলল, রুহিকে কিছুক্ষণ একা থাকতে দে, তোরা বাইরে যা। অর্কর সাথে আমার একা কিছু কথা আছে। অর্ক মুখ অন্ধকার করে বসে আছে। সাদমান কিছু বলতে যাবে, তার আগে অর্ক বলে উঠল, আমি রুহিকে ভালোবাসি সাদমান। আমি খুব খারাপ কাজ করে ফেলেছি। আমি এগুলো কেন বললাম? খারাপ তো অবশ্যই করছিস। এখন কিভাবে সামলাবি? আসলে ভালোবাসার মানুষের থাকলে মানুষ এমন হিংসা আস্তরণ করে। কিন্তু তুই এভাবে রিয়্যাক্ট করবি জানলে আমি এই প্ল্যান কখনোই করতাম না। প্ল্যান? হুম। তোর মনের কথা জানার জন্য আমি নিজ হাতে এই বায়োডাটা বানিয়েছি। আর ফটোর এই ছেলেটা আমার বোনের মামাতো দেবর। এই বেটা কবে বিয়ে শাদী করে বাচ্চা নিয়ে সুখী দিন যাপন করছে। তুই তো চাপা স্বভাবের, জিজ্ঞাসা করলে কিছু বলতি না, তাই লাইন ধরেছিলাম। স্বীকার তো করলি ঠিকই, কিন্তু সব গুবলেট করে ফেললি। একবার রুইয়ের কাছে যা তুই। না না, আমি একলা কেন ওকে কিছু বলবো? যা বলার সবার সামনেই বলবো। আমি খারাপ করেছি, আমি ঠিক করব। রুই ওর ডেস্কে বসে আছে। ওয়াশরুমে অনেকক্ষণ কান্না করে চোখ ফুলে আছে। সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। অফিসে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। অর্ক এসে রুহির সামনে দাঁড়ায়। সবার দৃষ্টি অর্কের দিকে। মিস রুহি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যা বলছি তার জন্য আমি খুব লজ্জিত। আপনি অনেক মেধাবী, স্ট্রং একটা মেয়ে। আপনি আপনার জীবনে একা হাতে যেভাবে সামনে নিয়ে যাচ্ছেন, অন্য অন্য মেয়েদের জন্য একটা উদাহরণ। আপনার মেধা কিংবা চলার পথকে জাজ করার কোনো অধিকার বা যোগ্যতা আমার নেই। কোনো ভনিতায় যাব না, শুধু বলবো আমি ভুল বলেছি। সবার সামনে আপনার কাছে তাই ক্ষমা চাচ্ছি। ভুল করে ক্ষমা চাওয়ার কোনো লজ্জা নেই। শুধু একটা অনুরোধ করব, আমার উপর রাগ করে এই পরিবার ছেড়ে যাওয়ার কথা চিন্তা করবেন না, প্লিজ। এই পরিবারের প্রতিটি সদস্য অনেক মূল্যবান। রোহিত ঠোঁট কামড়ে চুপচাপ শুনছিল। বলল, আপনি ক্ষমা চাইবেন না প্লিজ। পরিবারের এমন ছোটোখাটো ব্যাপার হতেই পারে। আমি কিছু মনে করিনি। অর্ক বুক থেকে যেন পাথর সরে যায়। মাথা নিচু করে ধন্যবাদ বলে কেবিনে চলে যায়। সালমান রুহির মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেয়। মায়ের দূর থেকে চিয়াপ দেওয়ায় ইশারা দেয়। রুহি হেসে দেয়। এত সুন্দর একটা পরিবার রেখে সে কোথায় যাবে? সাদমান জিজ্ঞাসা করে, এখন কি করবি? রুহিকে তোর ভালোবাসার কথা কবে জানাবি? রুহিকে জানানোর আগে মার সাথে আলাপ করব। তুই তো জানিস আমি মাকে সব বলি। আর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাকে জানালে কিভাবে হবে? মা অমত করবে না জানি, তবু ছেলে হিসাবে এটা আমার দায়িত্ব। ভাবছি রুহি যদি আমাকে মানা করে দেয়। দেখ অর্ক, তুই আমার বন্ধু হয়ে বলছি না। তোর মতো ভালো ছেলে রুহিকে না করলে জীবনে মস্ত বড় ভুল করবে। আর এভাবে একা একা জীবন চলবে নাকি মেয়েটার? তুই রুহিকে একবার তোর ভালোবাসার কথা বল, পরে না হয় আমরাও বোঝাবো। আমরা তো যে ওর ভালো চাই এ বিষয়ে নিশ্চয় ওর মনে কোনো সন্দেহ নেই। এক কাজ করি, তোর মতো ওকে একটা বায়োডাটা পাঠিয়ে দেয়, দেখি কী রিয়াকশান হয়। তারপর না হয় সিচুয়েশান বুঝে তুই ওকে বলিস, হোয়াট, ওয়াও ওয়া জিনিয়াস আই অ্যাম। নিজের কাঁধে চাপড়ে দেয় সাদমান। সকালে অর্কের মা আসে। অফিসে সবার থেকে বিদায় নেয়। দুদিন পরে আমেরিকার উদ্দেশ্যে ফ্লাইট ওনার। বড় থাকে ওনার। সবার পাশাপাশি তিনি রুহিকে অনেক আদর এবং দোয়া দিয়ে গেলেন। আসলে তিনি রুহির উদ্দেশ্যে এসেছিলেন। গতরাতে রুহির বিষয়ে অর্কর ভালো লাগার বিষয়ে বিস্তর আলাপ হয়েছে অর্কর সাথে। রুহি এখন কিছু জানে না বলে তিনি কিছু বলেন না, শুধু দোয়া করে গেলেন। সাদমান এসে রুহির কাছে মৃদু সরে বলে, আন্টি আমাকে একটা গুরু দায়িত্ব দিয়ে গেছে। তিনি অর্কের জন্য একটা মেয়ে দেখছেন। আজ মেয়েটার সাথে অর্কর দেখা করার কথা। অর্ক যেন কোনোভাবেই পালাতে না পারে সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। আজ তোর আর অর্কর যে মিটিং আছে ধানমন্ডিতে, সেখানে ওই মেয়ের সাথে দেখা হওয়ার কথা। আমি তোকে এই গুরুদায়িত্ব সঁপে দিলাম। তুই সাথে সাথে থাকবি, ঠিক আছে? রুই চুপ করে শুনে আদমানের কথা। ওর বুক ধক ধক করছে। অর্ক স্যার বিয়ের জন্য মেয়ে দেখছে? নিজের অসান্তে দীর্ঘশ্বাস ফেলে রুই। এটা তো হওয়ারই কথা। কেন সে বোকার মতো মনের গভীরে স্বপ্ন দেখেছিল, যেখানে সে নিজেও বিয়ে, ভালোবাসা কোনো কিছুর জন্য প্রস্তুত নয়। রুহি কখনো তার জীবনে অর্ককে আসতে দিবে না। তবে কেন অর্ক অন্য কাউকে বিয়ে করবে ভেবে মন খারাপ হয়। মন অস্থির হয়ে ওঠে রুহির। কিন্তু বাস্তব তো মেনে নিতেই হবে। ধানমন্ডি মিটিং যেমন তেমন করে অর্ক শেষ করলে। রুহির যেন কিছুতেই আজ মন নেই। সাদমান আর তার প্ল্যান সম্পর্কে অর্ককে কিছুই জানেনি। তাই রুহির এমন আনমনা হয়, কারণ অর্ক বুঝতে পারে না। কফি খাবেন মিস রুহি? পাশে একটা রেস্টুরেন্ট আছে, চলেন ওখানে যাই। তারপর না হয় আপনি বাসায় যান। রুহি মাথা নেড়ে সায় দেয়। সে বোঝে ওখানে অর্ক মেয়েটার সাথে দেখা করবে। রুহি পা যেন চলতেই চায় না, কিন্তু জীবনের বাস্তবতা তো মানতে হবে। সুন্দর নিরিবিলি একটা রেস্টুরেন্টে কফির সামনে নিয়ে বসে আছে দুজন। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। দুজনে যেন কোনো কথা খুঁজে পাচ্ছে না। হঠাৎ অর্ক পেছন থেকে নায়রা বলে, অর্ক তুমি ফোন ধরছো না কেন?
রুই দেখলো সুন্দরী বললে কম হবে। একেবারে পুতুলের মতো একটা মেয়ে অর্কের পিছনে দাঁড়িয়েছে। মেকআপ, চুলের স্টাইল, বেশভূষা সবকিছুই আধুনিকতার ছোঁয়া। অর্ক পিছনে ফিরে, ও তুমি এসে গেছো? সরি, মিটিংকে ফোন মিউট করেছিলাম, অন করতে ভুলে গেছি। নায়রা বলে, আগের থেকে লোকেশন ঠিক ছিল বলে আসতে পারলাম, নাহলে তো তোমাকে খুঁজেই পেতাম না। রুহির দিকে তাকিয়ে নায়রা বলে, ওকে। অর্ক বলে, পরিচয় করিয়ে দেই। তিনি হচ্ছেন রুই, আমার অফিস কলিগ। আর এ হচ্ছে নায়রা। রুই মিষ্টি এসে বলে, নাইস টু মিট ইউ। আপনার গল্প করুন, আমি ওদিকে আসছি। অর্ক সাথে সাথে বলে, আপনি বৃষ্টির মধ্যে বাসায় চলে যাবেন না প্লিজ, আমি আসছি একটু পর। রুই হেসে বলে, বৃষ্টি না কমা পর্যন্ত আমি যাচ্ছি না। রেস্টুরেন্টের সাথে একটা লম্বা বারান্দা আছে। রুই বারান্দার এক কোণে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। দু চোখ বেয়ে জল পড়িয়ে পড়ছে। আজ চোখে মুছতে ইচ্ছা করছে না। কেন জীবনটা হঠাৎ এলোমেলো হয়ে গেল? সবার আদরের চঞ্চল আহ্লাদি মেয়ে ছিল, আর এখন? দীর্ঘশ্বাস ফেলে রুই। রঙিন স্বপ্ন তার কখনো দেখা হবে না। এই দিনের পর দিন থেকে বাচ্চা দুটোকে নিয়ে চলতে চলতে রুই পণ করেছিল কোনোদিন আর নিজেকে নিয়ে ভাববে না, বিয়ে ভালোবাসার পথে হাঁটবে না। চলে যাচ্ছিল, কিন্তু অর্কের সাথে দেখা হবার পর যেন ওলটপালট হয়ে গেছে। নিজেকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে, কেন সে একটা স্বাভাবিক জীবন বেছে নিতে পারে না। বৃষ্টিতে হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় রুহি। তার বুকের জামা কষ্ট যেন বৃষ্টির সাথে মিশে যাচ্ছে। নায়রাকে বিদায় দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে রুহিকে দেখছিল অর্ক। রুহির চোখের পানি অর্কের দৃষ্টি এড়ায়নি। আস্তে করে রুহির পাশে এসে দাঁড়ায় সে। রুহির মতো বৃষ্টিতে হাত বাড়িয়ে দেয়। হাত বাড়িয়ে দুজন দুজনের দিকে তাকায়। অর্ক তার হাতের মুঠোয় ধরা বৃষ্টির জল রুহির হাতে ঢেলে দেয়। রুহির হাতটা নিচ থেকে আলতো করে ধরে রাখে কিছুক্ষণ, তারপর হঠাৎই হেঁটে চলে যায়। রুহি অবাক দৃষ্টিতে চেয়ে থাকে অর্ক চলে যাওয়া থেকে। অর্ক কি বুঝালো? মনে হলো যেন অর্ক তার সমস্ত ভালোবাসায় মুঠোয় ভরে রুহির হাতে ঢেলে দিয়ে গেল। মাহিরা কল করে রুহিকে মাকে বলল, আজ অফিস শেষে সবাই আমার বাসায় চলে আসবে। রাতে খাওয়া দাওয়া হবে, রাতে দাওয়াত রইল তোমাদের। মাহিরা আনন্দিত কণ্ঠে বলল, অবশ্যই আসবো আন্টি, কিন্তু মেনু কি কি যদি জানাতেন, তবে সেভাবে প্রস্তুতি নিয়ে আসতাম। জানেন তো সারাদিন কামলা খাটনি এই অফিসটায়। ভালো খাবারের গন্ধ পেলে মনে অনেক এনার্জি পায়, হিহি। রুইয়ের মা হেসে আইটেমগুলোর নাম বলতে মাহিরা গদগদ হয়ে বলল, আরে আন্টি, এত আইটেম কি একেবারে খাওয়া সম্ভব? রুইয়ের সে খেতে দিন। কিছু যদি মনে না করেন তবে আমরা বিকেলে আসি। তাহলে তো খুব ভালো হয়। দিশা নিশা অনেক খুশি হবে। ছাদে তোমরা বিকেলে আড্ডা দিতে পারবে। তুমি রুহিকে জানিয়ে দাও যে তোমরা আসছো। মাঝে মাঝে অফিসের কাছে রাত হয়ে যায় রুহির। মাইরা ও নাওশিনকে সঙ্গে নিয়ে সাদমান রুহির বাসায় পৌঁছে দেয়। সাদমান গাড়িতে বসে থাকে, তবে মাহিরা আর নাওশিন নেমে রুহিকে দায়িত্ব সহকারে বাসায় দিয়ে আসে, যেন আশেপাশে কেউ রুহির রাত করে ফেরা বা কোনো ছেলের সাথে নিয়ে আসা বা কোনো কথা বলতে পারে না। রুহি মার সাথে এভাবে বেশ সখ্যতা গড়ে উঠছে, বিশেষ করে মাহিরার সাথে। কেউ বেশি সময় বসে না থেকে তিনি বক্স ভরে সব সময় হাতে করা কিছু না কিছু রান্না তাদের সাথে দিয়ে দেন। তাদের চোখে মুখে আনন্দ দেখে তিনিও আনন্দ পান। অফিসের বাচ্চাগুলো বেশ আদর করেন তিনি। আজকাল ওদের বড্ড আপন লাগে তার। মায়েরাকে সবাই ঘোষণা করে দেয় আজ বিকেলে ছুটি। সবার বিকেল থেকে রুহির বাসায় দাওয়াত। সবাই খুশিতে চিৎকার করে। মাহিরা যেহেতু ডিসিশন দিয়েছে, সুতরাং অর্ক আর কিছু বলতে পারে না। আসলে মাহিরার উপর অর্ক তেমন খবরদারি চলে না। অর্ক ক্যাবিনে এসে দাঁড়ায় রুহি। মা আজ সবাইকে দাওয়াত করছে, অথচ রুহি তো মাহিরার কাছ থেকে জেনেছে নিজের বাসায় দাওয়াত তো সবার সাথে অফিস থেকে যাওয়া যায় না। তাই দুপুরের দিকে রুহি বাসায় ফিরতে চায়। কিছু বলবেন মিস রুহি? বলতে অর্ক মোবাইল বেজে ওঠে। ইশারায় অপেক্ষা করতে বলে অর্ক ফোন ধরে। হ্যালো মা, হুম। বিয়ের তারিখ কত বললে? আচ্ছা, দেখো, তুমি যা মনে করো, শপিং তুমি করে ফেলো। মেয়েদের কেনাকাটায় আমাকে কেন টানছো? তুমি যা ভালো মনে করো। হ্যাঁ মা, তোমার পছন্দই ফাইনাল, ওকে। রুহির হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। তবু কণ্ঠ স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করলো, আপনার বিয়ে স্যার? অর্ক ল্যাপটপে চোখ রেখে বলল, কার বিয়ে? আপনার। হোয়াটসঅ্যাপ নামিয়ে মুচকি হাসি নেমে অর্ক বলে, আমার বিয়ে মানে? আপনি যে ফোনে বললেন। আমি কি বললাম? বিয়ে করছি বললাম কি? কোনটাকে শুনি? রুহির গলার স্বর নামিয়ে বলল, গতকাল যার সাথে দেখা করলেন। অর্ক জোরে হেসে উঠলেন। আপনি ধরেই নিয়েছেন যে ওটা আমার পাত্রী? নায়রা তো আমার কাজিন সিস্টার, কানাডায় থাকে। আমি সময় বের করতে পারিনি বলে গতকাল রেস্টুরেন্টে দেখা করতে এসেছিল। ওর বিয়ে 2 মাস পর। মা সে কথাই বলেছে। মা নায়রার জন্য গিফট কিনতে চাই, তাই বলেছিল আমি যেন শপিংয়ে যাবো কিনা। মা আগামীকাল নায়রার সাথে আমেরিকা যাচ্ছে। আশা করি আমি আপনাকে ব্যাখ্যা দিতে পেরেছি। রুহি লাজুক মুখে হাসে। মনের ঘন কালো মেঘ যেন মনের অজান্তে সরতে থেকে। এবার বলুন, কি জন্য এসেছেন? আমি একটু তাড়াতাড়ি বাসায় যেতে চাচ্ছি। বিকেলে তো আপনারা যাবেন। আম্মুকে একটু হেল্প দরকার, তাই আগে যেতে চাচ্ছি। ঠিক আছে, আপনি চান?
রুহি বের হচ্ছিল, এমন সময় অর্ঘ্য বলে, মিস রুহি, আপনাকে একটা কথা বলি। রুহি জিজ্ঞাসা দৃষ্টি চোখে তাকায়। অর্ঘ্য সামনে এগিয়ে এসে বলে, আমি কিন্তু আমার বিয়ের পাত্রে ঠিক করে ফেলছি। বিয়ে করলে আমি তাকেই করব। নাম জানতে চাও? রুহির মুখ লাল হয়ে থাকে। মৃদু কণ্ঠে বলে, আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কি করে? আপনি কোণে দেখা আলো সম্পর্কে জানেন? রুই অবাক চোখে তাকায়। অফিসের দরকারি আলাপ ছাড়া অর্ক আর কিছুই জানে না, বা জানার আগ্রহ আছে বলে কেউ মনে করে না। সেখানে কোণে দেখা আলো এ ধরনের কথায় রুই একটু অবাক হওয়ারই কথা। গোধূলির কিছুটা আগে মেয়েদের নাকি বেশ সুন্দর লাগে। ওই সময় কোনো মেয়ে দেখে পছন্দ হলে তাকে পাওয়াই যায়। সে আলোর কোণে দেখাই আলো। রুই কিছুটা কাছে এসে গলা নামিয়ে অর্ক বলে, আজ বিকেলে আপনার বাসার ছাদে কোণে দেখায় আলোয় আমি আপনাকে তার নাম বলবো। রুই আর দাঁড়ায় না, লজ্জা রাঙা মুখ নিয়ে বেরিয়ে যায়। রুই আজ উড়ো উড়ো যাচ্ছে, কিছু দেখতে বা শুনতে পাচ্ছে না। চারিদিকে শুধু গান বাজছে, মুখের হাসি বন্ধ হচ্ছে। লোকে দেখে কি বলবে? যা বলার বলুক। আজ কিছুই পরোয়া করে না সে। একটা দোকানে ঢুকে লিপস্টিক, কাজল, নেল পালিশ আরও কত কিছু কিনলো। আজ ইচ্ছে মতো সাজবে, যেমন আগে সাজতো। সুন্দর একজোড়া ঝুমকো কিনলো, সাথে চুড়ি। বাসায় এসে সোজা রুমে ঢুকে আরাম করে সাজতে লাগলো। রুহিমা দেখছে রুহি ফিরছে। কারো আশায় না থেকে তিনি তার কাজে মন দিলেন। রুহির বাবার গড়া এ দোতলা বাসাটা, নিচতলায় ভাড়া দেওয়া। ভাড়াটিয়া বাচ্চাদের সাথে দিশানিশা নিচে খেলছে। রুহি এসে তা তারা খেয়াল করেনি। পরে রুমে ঢুকে দিশানিশা হয়ে দাঁড়িয়ে যায়। মামুনি, তুমি এত সুন্দর করে সেজেছ, কতদিন পর তুমি এভাবে সাজলা? রুহি আজ সুন্দর একটা নীল জামা পরেছে, সাথে ছোট্ট নীল টিপ, গোলাপি লিপস্টিক, কানে সিলভার ঝুমকো, চোখে কাজল, পিঠ অব্দি লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে। এমন সাজগোজ দীর্ঘদিন করেনি সে। নিশা বলল, আজ অনেক মজা হবে। আজ মামুনি সেজেছে, আজ অনেক মেহমান আসবে, অনেকদিন পর জন্মদিন, এত মজা হবে। রুহি চমকে উঠল, জন্মদিন কার? মুহূর্তে হিসাব মিলিয়ে দেখে আজ তো দিশানিশার জন্মদিন। এই জন্যই মা অফিসের সবাইকে দাওয়াত করছে, আর সে ভুলেই বসে আছে। আমাদের গিফট কোথায় মামুনি? রুহি কি উত্তর দিবে বুঝে পায় না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। দিশা নিশাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। নিশা বলে, তুমি কাঁদছো কেন মামুনি? গিফট আনতে ভুলে গেছো? সমস্যা নেই, কালকে দিও, আমরা রাগ করবো না। আমরা তো লক্ষ্মী মেয়ে। আবার খেলতে নিচে চলে যায় দুই বোন। কিন্তু রুহির কান্না থামে না। নিজের উপর প্রচণ্ড রাগ হয়। নিজের গালে চড় মারতে ইচ্ছে করে। কিভাবে পারল রুহি? কিভাবে সব ভুলে সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত হতে পারল? কেন সে এমন দায়িত্বহীন হয়ে পড়ল? এমন তো হওয়ার কথা না। কদিন আগেই তো মনে ছিল জন্মদিনের কথা, তবে আজ কেন ভুলে গেল? এমন তো হওয়ার কথা না। এতদিন যে ভয়টা পেয়েছিল তাই হলো। অর্কের একটু ছোঁয়াতে সে ব্যস্ত হয়ে নিজের ভুবন সাজাতে লাগলো। রুহির সব রাগ অর্কের উপর আছড়ে পড়ছে। কেন সে রুহির জীবনে এলো? কেন কান্না মুছে রুহির আয়নার সামনে দাঁড়ায়? নিজেকে নিজেই দেখে হাসি পায়। আস্তে আস্তে সব খুলে ফেলে। মুখে ধুয়ে জামা বদলে, কোনো প্রসাদের নেই। সাধারণ জামা, বাঁধা চুল, যেমনটি হওয়া উচিত। নিজেকে নিয়ে ভোলার জন্য সে নয়, তার অনেক দায়িত্ব। বিকেলে সবাই চলে এলো। দিশা নিশা সবাই উইশ করছে, সাথে গিফট এনেছে। রুহি মৌকে গলা নামিয়ে জিজ্ঞেস করলো, তোরা জানলি কি করে আজ ওদের জন্মদিন? মৌ বলল, মাহিরা আপু বলেছে। তিনি দিশা নিশার সাথে গল্পে গল্পে অনেক আগে জেনে রেখেছেন। সবার শেষে অর্ক হাসি মুখে ঢোকে। অর্ককে দেখতেই রুহির চোখ সরিয়ে নেয়। কোনোভাবে রুহি চোখে চোখ যেন পড়তে না পারে। আজ অর্ক যা ভাবছে তা হবার নয়। রুহি মায়ের সাথে কুশল বিনিময় করে একে একে ছাদে চলে যায়। রুহির ছাদটা বেশ সুন্দর, অনেক গাছগাছালি দিয়ে ঘেরা। ছাদ মানার রৌশনে দিশা নিশার সাথে খেলা করছে। দিশা নিশা এবার 7 বছর পড়ল। বয়স অনুযায়ী ওরা বেশ গুছিয়ে কথা বলে। দেখতে দেখতে রুহির মতো। বড় বড় চোখ, ঠিক যেন রুহির ফটোকপি। শুধু রুহির চুল সোজা, ওদের চুলগুলো কোঁকড়ানো। অবশ্য কোঁকড়ানো চুলে ওদের দেখতে আরও মিষ্টি লাগে। ছাদে সবাই ছড়িয়ে ছিটিয়ে গল্প করছে। রুহি এমনভাবে চলছে যেন অর্ক কোনো অস্তিত্ব নেই এখানে। কিছুক্ষণ পর নাস্তার ডাক পড়ায় সবাই নিচে নামতে থাকে। অর্ক হঠাৎ রুহির হাত পেছন থেকে টেনে ধরে। সামনে অনেকেই তা খেয়াল করে, কিন্তু না বোঝার ভান করে নেমে যায়। কী ব্যাপার? আমাকে যেন চোখেই দেখছেন না আপনি? রুহির বুক ধক করে। যে সময়টা সে ভয় পাচ্ছিল তাই চলে এসেছে। কি বলবে সে? যেভাবেই হোক শক্ত থাকতে হবে। রুহি চোখ নামিয়ে রাখে। কোনো সমস্যা? আমি খেয়াল করছি আপনি আমাকে এড়িয়ে চলছেন। গলার স্বর নামিয়ে অর্ক বলে, নাম জানার ইচ্ছে নেই আপনার? রুহি অস্থির হয়ে এদিক ওদিক তাকাতে থাকে। হঠাৎ দেখে দিশানিশা উঁকি দিচ্ছে। ওদের ডেকে নিজের দুপাশে দাঁড় করায় রুহি। অর্কর চোখে চোখ রেখে বলে, দিশানিশা আর আমার মা, এদের নিয়ে আমার জীবন। আমার দিন এদের দিয়ে শুরু হয়, এদের দিয়ে শেষ হয়। এর চেয়ে বেশি কিছু আমার জীবনে চাই না। নতুন কিছু চাই না আমি আমার জীবনে। আমি চাই না কোনো নতুনের ডাকে আমার পরিবারের দায়িত্ব থেকে আমি সরে যাই। এবার বলেন, আপনি কি আমাকে সেই নাম বলতে চান?
রুহি ভাবলেছেন দৃষ্টিতে অর্কর দিকে তাকায়, কিন্তু অর্ক ষষ্ঠ দৃষ্টির কাছে টিকতে পারে না, আবার চোখ নামিয়ে যায়। অর্ক দিশানিশাকে বলে, তোমরা নিচে যাও তো শোনা, আমরা একটু পরে আসছি। রুহি, রুহি চমকে তাকায়। আমার ভালোবাসার নাম রুহি। আমি যাকে ভালোবাসি তার নাম বলতে আমার কোনো দ্বিধা নেই, বরং গর্ব আছে। আমার ভালোবাসা এত স্বার্থপর নয় রুহি। তোমার বাচ্চা, তোমার মা সব তোমাদের অংশ। আমি এর সবটুকু নিয়েই তোমাকে ভালোবাসি। তোমাকে আমি নিজের মতো করে সাজিয়ে ভালোবাসি না, বরং তুমি যেমন তোমাকে তেমনভাবে ভালোবাসি। আমি হঠাৎ দেখা কোনো নারীর প্রেমে পড়ি না। আস্তে, আস্তে ভালোবাসা অনুভব করছি। আমি এমন একজন মানুষকে ভালোবাসি যার মন অনেক সুন্দর, যে সবাইকে ভালোবাসা বিলাই, শত কষ্টে হাসতে জানে, হাসাতে জানে। অর্ক একটু থেমে বলে, তুমি তোমার পরিবার আমার সামনে দাঁড় করাচ্ছ তো? আমি তোমার পরিবারকে ভালোবাসবো, তাদের সাপোর্ট দেবো। এই ভেবে তুমি কখনো আমাকে হ্যাঁ বলো না প্লিজ। আমার ভালোবাসা অপমান হবে তাহলে। আমি চাই তুমি তোমার জন্য আমাকে বেছে নাও। আমি চাই তুমি দিশানিশার মা হয়ে নয়, দায়িত্বের বেড়াজাল থেকে বেরিয়ে স্বাধীন মিষ্টি একটা মেয়ে হয়ে নিজের জন্য সিদ্ধান্ত নাও। যে মেয়েকে আমি বৃষ্টিতে নিজের মতো ভিজতে, খিলখিলিয়ে হাসতে দেখেছি, আমি সেই মেয়েটিকে চাই। আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানালাম। এবার তুমি কি চাও ভেবে দেখো। তুমি সময় নাও, চিন্তা করো, আমি অপেক্ষা করব। অর্ক চলে গিয়ে আবার থেমে গেল। নিজেকে ভালোবাসতে শেখারি, নিজের ভালোবাসার মূল্যায়ন করলে সামনে যতই ভয়ঙ্কর সময় হোক না কেন, তা সহজে পার হয়ে যায়। জীবনটা এতটাও কঠিন না যতটা তুমি ভাবছো। অর্ক নিচে নেমে যায়। কোণে দেখা আলোয় ছাদে একা দাঁড়িয়ে রুহির চোখ থেকে শুধু জল গড়িয়ে পড়ে। নিচে নাস্তা খাওয়া শেষে চা পর্ব চলছে। রুহি আর রুহির মা রান্নাঘরে ব্যস্ত। গিফট সব রুহির রুমে, তাই দিশানিশা উসকুস করতে থাকে। নার্সিন ওদের নিয়ে রুমে ঢুকে বলে, গিফটগুলো তোমাদের পছন্দ হয়েছে কিনা খুলে দেখো তো। ওরা খুশিতে ঝাঁপিয়ে পড়ে। পেছন পেছন সবাই একে একে রুহির রুমে ঢোকে। মাহিরা হঠাৎ চিৎকার করে বলে, হায় হায়, এগুলো কার? সবার চোখ ওদিকে যায়, দেখে ড্রেসিং টেবিলে চুড়ি, দুল, মেকআপের জিনিস। মাহিরা আবার অবাক হয়ে বলে, এগুলো কার? রুহি তো সাজে না। দিশা গিফট খুলতে বলে, ওগুলো তো মামুনির। আজকে মামুনি খুব সুন্দর করে সেজেছিল, কিন্তু আমাদের জন্মদিন যে আজ ভুলে গেছে, তাই পরে অনেক কান্নাকাটি করে সব খুলে ফেলে। কতদিন পর আজ মামুনি সেজেছিল, কি সুন্দর লাগছিল, তাই না নিশা? আজকে আমাদের খুব মজা হচ্ছে। কতদিন পর আমাদের আবার জন্মদিন হলো। আগে আব্বু কত বন্ধু আসতো গিফট নিয়ে, আজকে মামুনির বন্ধুরা এসেছে গিফট নিয়ে। আব্বুর কথা বলায় সবাই যেন একটু চমকে উঠল। নিশা বলে, মামুনি তখন যেমন সাজছিল আজকেও সেজেছিল, খামোখা খুলে ফেললো। আব্বু আজকে দেখলে বলতো, আর কত সাজবে শেলোকা, হিহি। দিশা হেসে বলল, শেলকা না রে বোকা, শালিকা। সবাই মুখ চাওয়াচাই করলো। মাহিরা বলল, তোমার আব্বু তোমার মামুনিকে শালিকা বলতো? হ্যাঁ আন্টি, কিন্তু শালিকা তো খালাকে বলে, আম্মুকে না। দিশা বলতো, আম্মুকে তো বলতো না, মামুনিকে বলতো। আম্মুকে বলতো না মানে? আম্মু তো আম্মু, মামুনি তো মামুনি। মাহিরা অস্থির হয়ে পড়ে। দিশা শোনা, খুলে বলো তো, আম্মু আর মামুনি কি আলাদা বলছো তুমি? হ্যাঁ আন্টি, মামুনি তো আমাদের খালামণি। সবাই স্তম্ভিত হয়ে গেল। রুহি তোমাদের খালামণি? হ্যাঁ। আগে আব্বু আম্মু নানু, মামুনি মানে খালামণি। আমরা সব একসাথে একটা বড় বাসায় থাকতাম। আম্মু ঘরের সব কাজ করতো, আর মামুনি শুধু সাজগোজ করতো আর ঘুরে বেড়াতো। আর নানুমণি বকা করতো, হি হি। আমাদের দুইটা টিম ছিল, আম্মু নানুমণি এক টিম, আর আব্বু আর মামুনি আর এক টিম। আমার আম্মুর টিমে থাকতাম, আর নানুমণি আর আম্মুকে মিলে জ্বালাতাম। আব্বু আমাদের জন্য চকলেট আনলে আগে মামুনিকে দিত। মামুনি নাকি বাসার সবচেয়ে বড়, হি হি। নিশা বলে, মামুনি খালি সাজগোজ করতে বলে আব্বু বলতো, শালিকা বিয়েতে আমি একটা বড় ড্রেসিং আয়না গিফট করবো, হি হি। আগে কত মজা হতো তাই না দিশা? নাহসিন থেমে থেমে বললো, তোমাদের আব্বু আম্মু এখন কোথায়? দিশা বলল, ওরা তো 2 বছর আগে একটা বিয়েতে গিয়েছিল আর ফিরে আসেনি। নানুমণি বলছে ওরা অ্যাক্সিডেন্ট করে আল্লাহর কাছে চলে গেছে, আর কখনো আসবে না। আব্বু আম্মু আমাদের জন্মদিন করার কিছু পরে আল্লাহর কাছে চলে গেছিলো। তারপর থেকে আমাদের বাসায় আর মেহমান আসে না, জন্মদিন হয় না। এরপরের জন্মদিনে আমরা গিফট পেয়েছি ঠিকই, কিন্তু নানুমণি আর মামুনিকে দেখেছি জড়াজড়ি করে অনেক কাঁদতে। আমাদের আব্বু আম্মুর ওয়ার্ল্ডের বেস্ট আব্বু আম্মু ছিল। মাহিরা ফুপিয়ে কেঁদে ওঠে। মৌ, নাওশিন চোখ দিয়ে পানি আটকাতে পারে না। দিশা নিশা অবাক হয়ে যায়। গিফট রেখে বলে, আন্টি আমরা কি কোনো ভুল কথা বলে ফেলছি? তোমরা কাঁদছো কেন? আমরা কি গিফট নষ্ট করে ফেলছি? কিন্তু তোমাদের জিজ্ঞাসা করেই তো গিফট খুলছি। আমরা তো দুষ্টুমি করিনি, আমরা তো অনেক লক্ষ্মী। নানু বলছে দুষ্টুমি করলে নানুমনির অনেক কষ্ট হয়, সারাদিন অনেক কাজ করে তো। সাত মানুষে জাপটে ধরে বাচ্চা দুটোকে, ওরা চাপা কান্নার আওয়াজ শুনতে পায় সবাই। নাসিন এসে বলে, তোমরা কোনো দুষ্টুমি করনি শোনা, তোমরা অনেক বেশি লক্ষ্মী মেয়ে।
হঠাৎ রুমের পরিবেশ চাপা কষ্টে ভরে যায়। নওশাদ সাদমানকে বলে, আমি এখানে থাকতে চাচ্ছি না সাদমান, তুই কি আমাকে নিয়ে যাবি? মৌ বলে, আমিও বের হবো আপু। সবার মন খারাপ হয় যে খাওয়া দাওয়া তো দূর, রুহির সামনে যেতেও কেমন অস্বস্তি লাগে। মাহিরা ঘুরে ঘুরে রুহির মা দাঁড়িয়ে নীরবে কাঁদছে। মাকে জড়িয়ে ধরে মাহিরা বলার চেষ্টা করছে, আন্টি রুহি, দিশা নিশা বাবা মা, কিন্তু কিছুই বলতে পারে না, শুধু কাঁদতে থাকে। সাতবার এসে বলে, আন্টি আমরা আজ আসি, অনেকদিন না হয় আসবো। বলে সবাই একে একে বের হয়ে যায়। রুহির মা কাউকে বাধা দেয় না। সবার মনের অবস্থা বুঝতে পারেন তিনি। রুহির বড় বোন রোমানা আর তার সাব্বিরের যখন বিয়ে হয়েছিল তখন রুহি ছিল 13 বছরের চঞ্চল কিশোরী। সাব্বিরের বাবা বেঁচে নেই। মা ছেলের ছোট্ট সংসারে রোমানা খুব সুখেই ছিল। 2 বছরের মাথায় সাব্বির মা মারা যাওয়ার অনেকটা জোর করে রুহি ও তার মাকে সাব্বির তাদের সংসারে নিয়ে যায়। বন্ধুলাভে আদরে রুহি অনেকটা আহ্লাদি হয়ে ওঠে। বিয়ের 5 বছর পর অনেক দোয়া মান্নাতের পর দিশা ও নিশার জন্ম হয়। সেদিন রুহি দুলাভাই হসপিটালে বাচ্চাদের মতো অনেক কেঁদেছিল। রুহির মাকে কাঁদতে কাঁদতে বলেছিল, আম্মু দেখেন, আমি মেয়ে পছন্দ করে বলে আল্লাহ আমাকে একটা যমজ দুটো মেয়ে দিয়েছে। রুহির দিকে তাকিয়ে বলে, শালিকা, তোমার আদরে কিন্তু আমার দুটো পরে ভাগ বসেছে। সেদিন সবাই আনন্দের কেঁদেছিল। রুহির দুলাভাই ছিল রুহির বাবা, বড় ভাই, বন্ধু সব। ওর সকল আবদার কেউ প্রশ্রয় দিক না দেখ সাব্বির ঠিকই দিত। রুহি পরম আস্থার জায়গা ছিল সে। একটা অ্যাক্সিডেন্টে রুহিদের সুন্দর সুখী নিশ্চিত জীবন মুহূর্তে তছনছ করে দেয়। দিশা নিশা তখন কেবল 5 বছর। ওদের সামলাতে গিয়ে রুহি ভুলেই যায় কদিন আগে সেও একটা বাচ্চা ছিল সবার কাছে। দায়িত্বহীন রুহি হঠাৎ পুরুষবিহীন এ সংসারে পুরো দায়িত্ব নেই। আর্থিক দিক থেকে তেমন টানাপোড় ছিল না, কিন্তু নিজেদের বাসায় ফিরে বাচ্চাদের স্কুল ভর্তি করানো, নিজেদের পড়াশোনা, বাজার, বিল সব কাজ সামলাতে রুহি বেশ হিমশিম খেতে হয়। অল্প কদিনে রুহি বুঝে যায় নিজেকে নিয়ে ভাবার সময় নেই রুহির। দিশা নিশা এখন ওর দায়িত্ব। ওর বোন দুলাভাই যেমন ওকে পরম মমতায় আগলে রেখেছিল, তেমনি রুহি এমন মমতা দিয়ে দিশা নিশাকে বড় করে দিবে। দিশা নিশা তাদের ভবিষ্যৎ চিন্তা ছাড়া বাকি সব কিছু থেকে রুহির চোখ বন্ধ করে নেয়। জীবনে কারো সাহায্য ছাড়াই একাই চলবে আর বাচ্চাদের বড় করবে বলে সিদ্ধান্ত নেয়। সাদমান বলে, আন্টি আমরা আজ আসি, আরেকদিন না হয় আসবো। সবাই একে একে বের হয়ে যায়। রুহির মা কাউকে বাধা দেয় না। সবার মনের অবস্থা বুঝতে পারে। অর্ক দিশা নিশার সামনে এসে বসে। তোমরা অনেক অনেক বেশি দুষ্টুমি করবে। এই বয়সে দুষ্টুমি করবে না তো? আমরা করব? মাথায় হাত বুলিয়ে সবার শেষে বেরোয় অর্ক। রান্নাঘরে রুহিকে দেখে দরজায় গিয়ে দাঁড়ায়। কাজের ফাঁকে হঠাৎ অর্ককে দেখে চমকে তাকায় রুহি। অর্কর চোখ যেন কিছু বলতে চায়। ছাদে অর্কর চোখে যে স্বচ্ছতা দৃঢ়তা ছিল তা এখন যেন কেমন এলোমেলো। কি বলতে চাই অর্ক, রুহি তা পড়তে পারে না। এক দৃষ্টিতে এরা একে অপরের দিকে দেখতে থাকে। অর্ক এগিয়ে নিজের হাত রুহির গালে স্পর্শ করে। অর্কের স্পর্শে রুহি সরতে পারে না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। এ কেমন অনুভূতি! এভাবে যদি জীবন পার করে দেওয়া যেত। চোখ ঝাপসা হওয়ার আগে অর্ক তড়িৎ গতিতে বের হয়ে যায়। কিছু না বুঝে উকি দিয়ে রুহি দেখে ঘর একদম ফাঁকা, কেউ নেই। রুহিমা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সবাই বের হয়ে এলোমেলো হাঁটছে। সাদমান সবাইকে গাড়িতে ওঠার ইশারা দেয়। সবাই একে একে উঠলেও অর্ক অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকে। সাদমান ডাকে, কই যাচ্ছিস? গাড়িতে ওঠ। কিছু না বলে অর্ক গাড়িতে ওঠে। গাড়িতে সবাই চুপচাপ হয়েছে। মৌ কেঁদেই চলছে। এদিকে ফুটফুটে দুটো বাচ্চার সাথে আল্লাহ কেন এমন করলো? কেমন বাস্তবতায় এসে পড়েছে ওরা? দুষ্টুমি করতেও ভুলে গেছে। এই বসে মাহিরে বলে, রুইকে দেখ কেমন চুপচাপ বাচ্চা দুটোর দায়িত্ব পালন করছে। আগে নাকি প্রচুর সাজগোজ, আর এখন কেমন সাদামাটা জীবন চলছে। এইটুকু বয়সে কেমন গাম্ভীর্যের আবরণ নিয়ে চলছে। কেউ যেন রুহির কাছে ঘেঁষতে না পারে, কিংবা বাচ্চাদের প্রতি দায়িত্ব নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে। তাই বলে নি ওরা রুহির না, বোনের বাচ্চা। এ কেমন স্যাক্রিফাইস! বন্ধুলেভাইয়ের হারিয়ে যাওয়া রুহি যেন হঠাৎ বড় হয়ে গেছে। আল্লাহ ওদের পরিবারকে কী সিচুয়েশন ফেলেছে। নৌসুন চোখ মুছে বলে। সাদমান বলে, যে যা বলতে চাও, যত কাঁদতে চাও সব আজই করো। আগামীকাল অফিসে এই বিষয়ে কোনো কথা হবে না। আমি চাই না এতদিন রুহি যে শক্ত হয়ে চলছে তা আমাদের সহানুভূতিতে ভেঙে পড়ুক। অর্ক উদাস মনে সামনের সিটে বসেছিল। ওর চিন্তাগুলো সব এলোমেলো হয়েছে। এতদিন ভাবছিল রুহির জীবনে একটা অতীত আছে, বুকে চাপা কষ্ট আছে। অর্ক এক বুক ভালোবাসা নিয়ে সে কষ্ট ভুলিয়ে দেবে, আনন্দে ভরিয়ে রাখবে রুহিকে আর ওর পরিবারকে, যা ওদের প্রাপ্য। কিন্তু এখন সব ওলটপালট হয়ে গেছে। নিষ্পাপ বাচ্চা দুটোর দায়িত্ব যে উঁচু দেওয়ালের চারপাশ গড়েছে রুহি। অর্কর ভালোবাসা কি তা পার করতে পারবে? জীবন যুদ্ধে হেরে না যাওয়া রুহিকে সে মুড়িয়ে দিয়ে অর্ক শাস্তে, সে তো তার চেয়ে অনেক বেশি
জ্যোতির্ময়, অর্ক কি যোগ্যতা আছে তাকে ছোঁয়ার? অর্কর ভেতরে ঝড় বইতে থাকে। রুহি যদি মানা করে দেয় তবে অর্ক কিভাবে নিজ ভালোবাসায় দাঁড় করাবে রুহির ত্যাগের সামনে? রুহিকে হারানোর ভয়ে হৃদয় রক্তক্ষরণ হতে থাকে অর্কর। পরদিন অফিসে রুহি আসে, বড় বড় বাস্কেট ভরে গত রাতে সব খাবার নিয়ে। রাতে যেহেতু সবাই না খেয়ে ফিরছে, তাই রুহির মা আজ বাক্সবন্দি করে দিয়েছে পাঠিয়ে। সবাই দেখে মহাখুশি। মায়েরা তো জোরে একটা চিৎকার দিয়ে বসে। গত রাতের কথা কেউ তুলল না। গত রাতে যা সবাই জেনেছে তা নিয়ে রুহির কোনো মাথা ব্যথা নেই। এই অফিসের সাথে তার আত্মার সম্পর্ক গড়ে উঠছে। আজ হোক কাল হোক সবাই জানতো। রুইয়ের ভেতর এখন অন্য তোলপাড় চলছে। ছাদে অর্কর কথাগুলো কানে বারবার গুঞ্জন হচ্ছে। এতদিন নিজের জীবন নিয়ে রুই যে কঠোর সিদ্ধান্ত নিয়েছিল, নিজের নিজের গড়া দেওয়াল ছিল অর্কর কথা, তা যেন অল্প অল্প করে ভাঙতে লেগেছে। সে কি সিদ্ধান্ত নেবে? অফিসে অর্ক নেই। কাউকে জিজ্ঞাসা করতেও সাহস পায় না। কাজের ফাঁকে শুধু দরজার দিকে যায়। এই বুঝে অর্ক আসবে। পরদিনও অর্ক অফিসে আসে না। অপেক্ষা করতে করতে রুহির কান্না আসে। কাকে কি বলবে বুঝে পায় না। গলা ভারী হয়ে আসে। জীবন যেন হঠাৎ থমকে গেছে। প্রতিটা মুহূর্ত যেন এক যুগ। অবশেষে অনেক সাহস জুগিয়ে অর্ককে কল করে রুহি। ওপাশ থেকে অর্ক হ্যালো বলতে রুহির সকল অস্থিরতা মুহূর্তে চলে যায়। এলোমেলো চিন্তার সকল সমাধান যেন ওই কণ্ঠের মধ্যে আসে। অর্ক আবার বলে হ্যালো। রুহি চেতন ফিরে এসে, অফিস আসেন না যে আপনি? অর্ক চুপ থাকে। কি বলবে বুঝে পায় না। কালকে কি আসবেন? আমি অপেক্ষায় থাকবো বলে রুহি কল কেটে দেয়। অর্ক আজ সকাল সকাল অফিসে এসেছে। এভাবে অফিস না করা মানে রুহির মনের উপর চাপ দাও, যেটা সে মোটেও চায় না। রুহিকে নিজের একান্ত নিজের মতো করে চিন্তা করতে দেওয়া উচিত। রুহি অফিসে ঢুকে সবাই অবাক হয়ে যায়। মৌ তো দুবার চোখ কচলায়। মাহিরা তার স্বভাব ছিল জোরে একটা চিৎকার দিয়ে দৌড়ে এসে রুহিকে জড়িয়ে ধরে। কি মিষ্টি লাগছে তোকে, একেবারে একটা পুতুল। আজ মিষ্টি গোলাপি রঙের সাথে সবুজ পাড়ের শাড়ি পরেছে রুহি, সাথে সবুজ টিপ, সবুজ কাচের চুড়ি, কানে ঝুমকো, পিঠ অব্দি লম্বা ছাড়া চুল। আর সে কাজল দিয়ে চোখ রাঙিয়েছে। সবাই মুগ্ধ চোখে দেখছে। সাদমার বললে আমাদের রুহিকে তো একদম পরীর মতো লাগছে। রুহি লাজুক হাসি হাসে। সোজা অর্ঘ রুমে চলে যায় রুহি। সবাই মুচকি হেসে যে যার কাজে ফিরে যায়। আজ কার জন্য রুহি এত সেজেছে তা বোঝার বাকি থাকে না কারণ। অর্ক ল্যাপটপে কাজ করছিল। দুদিনে অনেক কাজ জমে আছে। দরজায় টোকা দিয়ে রুহি রুমে ঢুকে। অর্ক ল্যাপটপ থেকে চোখ তুলে নামতে ভুলে যায়। স্থির চোখে তাকিয়ে থাকে। কাকে দেখছে সে? তার ভালোবাসার মানুষটা এত সুন্দর, নিজেকে মিথ্যা আশ্বাস দিতে ইচ্ছে করে। রুহি কি আজ শুধু আমার জন্য সেজেছে? অর্ক চোখ নামিয়ে নেয়। নিজের কাছে মন দেওয়া বৃথা চেষ্টা করে। কিছু বলবেন মিস রুহি? রুহি ঠোঁট কামড়ে চুপ করে বলে, আস্তে আস্তে বলে, সেদিন ছাদে বলা আপনার কথাগুলো আমি অনেক ভেবেছি। আসলে দায়িত্ব পালনে নিজের দৃঢ়তা থাকে, তখন নিজেকে না হারিয়ে তা পালন করা যায়। নিজের ভালোবাসলে মূল্যায়ন করলে কোনো কাজকে আর কঠিন মনে হয় না। আমি হুট করে হয়তো আমার আগের জীবনে ফিরে যেতে পারবো না, তবে আমি চেষ্টা করব। কিছুক্ষণ থামে রুহি। গলার স্বর আরেকটু নামিয়ে বলে, আমি নিজেকে ভালোবাসতে শিখে গেছি। আমি আমি নিজেকে ভালোবাসি, সেই সাথে আপনাকেও। অর্ক ল্যাপটপ নামিয়ে মাথা নিচু করে নীরবে হাসে। চোখ তুলে তাকায় রুহির দিকে। নিজের গালে হাত রেখে অপলকে তাকিয়ে থাকে। রুহি লজ্জিত চোখ তুলে তাকায়। কাঁপা কাঁপা কণ্ঠ বলে, এভাবে তাকিয়েছেন কেন? কখনো তো ভালোভাবে তোমার দিকে তাকাতে পারি না। আজ না হয় অধিকার নিয়ে মন ভরে তোমাকে দেখি। রুহি লজ্জায় যেন আরও কুঁকড়ে যায়। অর্ক ড্রয়ার খুলে একটা বক্স বের করে রুহির সামনে রেখে বলে, খুলে দেখো। রুহি বক্সটা খুলে দেখে একজোড়া স্বর্ণের বালা। অর্ক বলে, এটা আমার দাদির মাকে দিয়েছিল তার বিয়েতে। মা দিয়ে গেছে তোমার জন্য। যদি রাজি থাকো তবে আজ না হয় দুজনে মিলে কোনো শোরুমে গিয়ে বড় একটা ড্রেসিং আয়নার অর্ডার দিব। সমাপ্তি। নিজেকে ভালোবাসো। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।